মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবেন। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। কারোর বিপদ কারোর সুযোগ, 24/7 পলিটিক্স করেন এই মমতা ব্যানার্জি। সব সময় একটা যুদ্ধ পরিস্থিতি লাগিয়ে রাখেন এবং এখানে বোঝানোর চেষ্টা করলেন পেট্রোলের এবং গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছেন, তাহলে এবার মানুষ খাবে কি? বলছি চলছে না, ভোটের প্রচারেই হচ্ছে না। আপনারা সত্যি টপিক পাচ্ছেন না। আজ সত্যি আমাদের খারাপ সময় যে আমাদের মুখ্যমন্ত্রী যদি এইরকম ধরুন ক্রাইসিস এলো, ধরুন সত্যি পেট্রোল এবং গ্যাসের আমরা বিরাট বিপদে পড়লাম, তাহলে এরকম মুখ্যমন্ত্রী নিয়ে কি লাভ, যিনি নিজেই বসে কাঁদবেন, যিনি নিজেই বসে বলবেন যে আমি কি করব, তোমরাও কাঁদো আমিও কাঁদছি। তাহলে আপনার কাঁদাতে সাধারণ মানুষের কি কোনো ইম্প্যাক্ট পড়বে? দিল্লিবাসী কি বলতো যে কেজরিওয়াল কিছু হচ্ছে কাঁদতে লাগছে, তো কেজরিওয়ালের কাঁদাতে দিল্লির বাসীর যে বিপদ হচ্ছে বা তারা কোনো প্রবলেমের সম্মুখীন হয়েছে, তো সেখান থেকে কি কেজরিওয়ালের চোখের জল বাঁচাতে পারলো? পারলো না। তো ভগবান না করুক কোনোদিন যদি ক্রাইসিস আসে, তাহলে আপনি যে বলছেন যে কি খাবেন আন্দোলন করবো, তো আপনার আন্দোলনে কোনো ইম্প্যাক্ট পড়বে? মানে আপনি কি বলতে চাইছেন ইরানে বোম মোদি মেরেছে, আমেরিকায় ট্রাম্পকে মোদি বলেছে যুদ্ধ করো, মারো সালোদেরকে, এরকম কোনো ব্যাপার ছিল? মানে কি বোঝাতে কি চাইলেন আপনি? যদি দরদি হয়ে থাকেন, তাহলে আম আদমিকে আমি অ্যাপিল করব যে মুখ্যমন্ত্রীর নাম দিয়ে ট্যাগ করুন, ওনাকে বলুন যে প্রধানমন্ত্রী তো দাম কমিয়ে দিল, কারণ আন্তঃরাষ্ট্রীয় মার্কেটে, গ্লোবাল মার্কেটের মার প্রত্যেকটা ভারতবাসী খেতে চলেছিল, যা অলরেডি বাকি দেশ খাচ্ছে, সেই মার থেকে বাঁচিয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, কারণ এক্সাইজ ডিউটি কমিয়েছে। পার লিটার 10 টাকা করে পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়েছে। তো কমিয়েছে, তাহলে এইবার টার্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। ইলেকশন তো ওনার রয়েছে না সামনে, আপনিও ভ্যাট কমিয়ে দিন, দেখিয়ে দিন মানুষের জন্য আপনি, মানুষের পাশে আপনি। আমি চিত্রটা একবার আপনাদেরকে দেখাতে চাই, এই বাংলাদেশের ভিডিওটি একবার দেখুন, ছোট্ট 10 সেকেন্ডের দেখুন। আমাদের তেল না দেয়, আমরা ইনকামের জন্য বেরোবো কিভাবে? আপনারা ওর থেকে এসে আমাদের গলায় পাড়া দেন, আমরা মরে যাই। দেখেন তো কি অবস্থা। এখন আমরা যাব ঢাকায়, কিভাবে যাব? কোনো পাম্পে তেল নাই, আবার কোনো পাম্পে তেল থাকলে রাত্রে বিক্রি করে দেয়, এবার সেখানে 200 টাকা লিটার। তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে? এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট, এটা হচ্ছে রিয়েল গ্রাউন্ড রিপোর্ট, যেটাকে বলছে যে আপনারা জানেন যে অলরেডি যুদ্ধ চলছে। সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং পেট্রোলিয়াম মিনিস্টার যিনি রয়েছেন হরদীপ সিং পুরী, উনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে আগামী 2 মাস কোনো সমস্যা হবে না, আমাদের কাছে এতটা পেট্রোল রয়েছে যে আমাদের ওপর কোনো ইম্প্যাক্ট পড়বে না। ইম্প্যাক্ট কিসের পড়ার ছিল গ্লোবাল মার্কেটে যে দাম বেড়েছে, পেট্রোলের দাম কিসের ওপর নির্ভর করে, ক্রুড অয়েল বা গ্যাসের দাম কিসের ওপর নির্ভর করে, ইন্টারন্যাশনাল মার্কেটের ওপর নির্ভর করে। তো সেখানে যখন দাম বেড়েছে, তার মানে তার ইম্প্যাক্ট প্রত্যেকটা ভারতের এক একটা ভারতীয়র ওপর পড়ার কথা ছিল, কিন্তু যাতে সেই প্রভাবটা ভারতবাসীকে ঝেলতে না হয়, তাই মার্কেটটাকে স্টেবল রাখার জন্য কেন্দ্র সরকারের দিক থেকে পেট্রোলের এক্সাইজ ডিউটি যেটা 13 টাকা ছিল, ওটার 10 টাকা কমানো হলো। ডিজেলের এক্সাইজ ডিউটি যেটা 10 টাকা ছিল, সেটা 10 টাকাই কমিয়ে দেওয়া হলো এবং জানিয়ে দেওয়া হলো যে আগামী 60 দিন আপনাদেরকে চিন্তা করতে হবে না, আমাদের কাছে এতটা তেল রয়েছে যে আপনাদের আগামী 60 দিন সমস্যা হবে না। কিন্তু যুদ্ধ যদি 60 দিন এক্সটেন্ড হয়, তারপর তো ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়ারই কথা রয়েছে। ইনফ্যাক্ট এটাও জানানো হয়েছে যে রাশিয়ার মতো দেশ থেকে 800,000 মেট্রিক টন গ্যাস আমদানি সুনিশ্চিত করা হয়েছে, মানে যাতে এই যে গোটা দেশ বিশ্ব জুড়ে যা চলছে তার ইম্প্যাক্ট যাতে ভারতীয়দের ওপর না পড়ে, ভারতে যাতে দামের ইম্প্যাক্ট না পড়ে, তার জন্য যথেষ্ট স্টেপ নেওয়া হয়েছে। তো দিদি তো ভাই পলিটিক্সের জন্য সুযোগ খুঁজছেন। কেমন সুযোগ খুঁজছেন? যে আমাদের দিদি বলছেন অবৈধ কয়লা খনিকে বৈধ করার প্রস্তাব দিচ্ছেন, মানে চুরিকে ভ্যালিড দেখানোর প্রস্তাব দিচ্ছেন, ডাকাতিকে ভ্যালিড মানে লিগ্যাল করার প্রস্তাব দিচ্ছেন। আরে অবস্থা। কিন্তু তার আগে আমি আমাদের এই সরকারের একটা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, উনি শুনুন কিভাবে প্রচার করছেন, কি মুখে ভোট চাইছেন, একবার শুনুন, দেখুন অবস্থা। বাংলা
এনারা ভোট চাইছেন, 15 বছর ধরে সরকার চালিয়ে ভোট চাইছেন, বলছেন মাছে ভাতে বাংলা, আবার জিতবে বাংলা। মানে মাছ ভাত তো আপনাদের সরকার থাক না থাকে এমনিও খেতাম, আগেও খেতাম, সিপিএম গভর্নমেন্টেও খেতাম, আগামী দিনেও খাবো, সে আপনারা থাকুন আর না থাকুন, বাঙালি মাছে ভাতেই হয়। কিন্তু ওই মাছ ভাত দিয়ে ভোট চাইতে হচ্ছে, মানে পরিস্থিতি অত্যন্ত খারাপ। আর তারই মধ্যে আপনারা দেখলেন যে ভগবানের কেমন লীলা, যে যখন বিজেপি কর্মীদেরকে মমতা ব্যানার্জি থ্রেট দিয়ে বেরোলেন যে এমন করব যে বিধানসভা ইলেকশনের পর কেউ আর এটা বলবে না যে আমি বিজেপি করতাম। এটা ভয়ঙ্কর থ্রেট, মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো থ্রেট। সেই থ্রেটে ভগবান এমন 1.5 ঘন্টা আকাশের ওপর ভ্রমণ করালেন, এমন নাচ নাচালেন যে ওই নৃত্য করতে করতে দিদি টের পেয়েছেন, সেই 1.5 ঘন্টায় বুকে ধরফরানি কাকে বলে সেই টের পেয়েছেন। এবং টের পাওয়ার জন্য দুর্গাপুর যাচ্ছেন, কিন্তু আর বিমানে করে না, সড়ক পথে যাচ্ছেন। দিদির ভাইপো 60 কিলোমিটার 65 কিলোমিটার দূরে যদি জনসভা করতে যান তাহলে হেলিকপ্টারে করে যান, আর দিদি যখন যান তখন প্রাইভেট জেটে করে যান। মানে পার্থক্য বুঝতে হবে, একজন হেলিকপ্টার, একজন প্রাইভেট জেট। কিন্তু এমন খেলা দেখালেন ভগবান যে সেই 1.5 ঘন্টা আকাশের চক্কর কাটার পর বুঝে গেলেন যে আসল ভয়, প্রাণ হারানোর ভয় বা হুমকি, এটা তো সরাসরি ভগবানের হুমকি বলতে পারেন, যে হুমকি খাওয়ার পর যে ভয়টা লাগে, ধরফরানি লাগে, সেটা কেমন হয় তা হাড়ে হাড়ে টের পেয়েছেন 1.5 ঘন্টায়। এবং তারপরেও আমি বলবো যে কিভাবে এই সমস্ত বুদ্ধি মাথা থেকে আসে। বলছেন অবৈধ কয়লা খনিকে এবার আমি বৈধ করব, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রস্তাব দিচ্ছেন যে অবৈধ কয়লা খনিকে নাকি বৈধ করা হবে। রানীগঞ্জ এবং আসানসোল খনি এলাকায় যেখানে ইলিগাল ভাবে কয়লা তোলা হয়, তো সেটাকে লিগাল করার জন্য 3 বছর আগে থেকে চেষ্টা করছেন। কয়লা দুর্নীতিতে কার কার নাম আছে তৃণমূল কংগ্রেসের নেতার আপনারা তো জানেন। 3 বছর আগে থেকে চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি যে কেন্দ্রের সাথে এটাকে নিয়ে একটা আলোচনা করা হোক এবং বোঝানো হোক যে আমরা এই যে ইলিগাল ভাবে যে কয়লা তোলা হচ্ছে, আনঅফিসিয়াল যে কয়লা তোলা হচ্ছে, কয়লা খনিকে ব্যবহার করা হচ্ছে, তাহলে সেটাকে আমরা কিভাবে অফিসিয়াল বানাবো, লিগাল বানাবো। তো প্রস্তাবকে প্রথমে খারিজ করে দিয়েছে কেন্দ্র সরকার যে এরকম দুর্নীতিবাজ মেন্টালিটি নিয়ে যারা চলে, যে সরকার চালায়, তার সঙ্গে কিভাবে আমি এই দুর্নীতি নিয়ে আপোষ করবো, মানে এটা তো করারই নেই। তো প্রথমে এটাকে খারিজ করে দেওয়া হয়। সেই বিষয় নিয়ে আবার মমতা ব্যানার্জি বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে প্রচার করছেন, ভোট চাইছেন। কি বলছে অবৈধ কয়লা খনিকে বৈধ করে দেবো। প্রথম সারির তৃণমূল কংগ্রেসের নেতারা যারা এই কয়লা খনির দুর্নীতিতে জড়িত, এমনিতে প্রত্যেকটা বিষয়ের একটা প্রোটোকল থাকে। আমি জানি না এই সরকার কিভাবে চলে। কয়লা খনি যখন তখন খনন করে দিলাম, শ্রমিকদের লাইফ রিস্ক থাকে, কয়লা কোথায় থাকে, কত নিচে থাকে বলুন তো। প্রত্যেকটা বিষয়টা একটা ব্যালেন্স করার ব্যাপার থাকে, স্কিল্ড লেবারের ব্যাপার থাকে, প্রোটোকলস থাকে, কোথায় থেকে কয়লা তোলা হচ্ছে তার মাপ যোগ যন্ত্রপাতি বিভিন্ন বিষয় থাকে, বিভিন্ন সাবজেক্টকে ভালো করে স্টাডি করতে হয়, তারপর খনন। হ্যাঁ, দিদি বলছেন ইলিগাল, লিগাল করে দিই। কাশফুল দেখছেন, বালিশ বানিয়ে দিই। মানে এ তো আইএসআরও ভাই নাসাতে থাকার কথা ছিল। পশ্চিমবঙ্গে কি করছেন ভাই আমি সত্যি জানি না। কিন্তু এই যে প্রস্তাব দেওয়া হয়েছে, এই প্রস্তাব শুনেই মানুষের মাথায় হাত, যে এ তো চুরিকে লিগ্যাল করার চেষ্টা করছেন, ইনি তো ডাকাতিকে লিগ্যাল করার চেষ্টা করছেন। মানে এই সরকার চলে এলে আর কি কি হতে পারে একবার ভেবে নিন। আর তারই মধ্যে আশঙ্কা অলরেডি আসতে লেগেছে, বেশ কিছু রেপুটেড মিডিয়ার মধ্যে চর্চা চলতে লেগেছে যে বিজেপি সরকার এলে কি হবে, তৃণমূল কংগ্রেসের সরকার এলে কি হবে। হাইলাইটেড হচ্ছে ডি ভোটার, ভীষণ ইম্পর্টেন্ট টপিক, আমি আপনাদেরকে বলছি ডি ভোটার নিয়ে। এখন আপনারা অলরেডি জানেন যে মঙ্গলবার পর্যন্ত আপডেট রয়েছে যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন বিচারাধীন যে ভোটাররা রয়েছেন, তার মধ্যে 32 লক্ষের নিষ্পত্তি হয়েছে। 40% নাম সেখানেই বাদ গেছে, 13 লক্ষের কাছাকাছি প্রায়। তো এই যে বাদ চলে গেছে, এবার এরা কোথায় যাবে? এরা ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনালে যাবার পরও যদি বাদ চলে যায়, তাহলে তারা তো ইলিগাল, তারা তো দেশের নাগরিক নয়, তারা তো তাহলে প্রমাণ করতে পারেনি। তাহলে কি হবে? তো অনেকে আশঙ্কা করছেন যে বিজেপি সরকার এলে ডিটেনশন সেন্টার হবে, ডি ভোটার তালিকায় এই সমস্ত মানুষের নাম যাবে, এই সমস্ত অবৈধ নাগরিকের নাম যাবে, ডিটেনশন ক্যাম্পে তাদেরকে রাখা হবে, তাদেরকে ডিপোর্টও করা হবে। ভারতে জায়গা দেওয়া হবে না, কারণ তারা প্রমাণ করতে পারবে না যে তারা ভারতীয় নাগরিক। ওই জন্যই তো অ্যাডজুডিকেশন, মানে একটা ফিল্টারের পর সেকেন্ড ফিল্টারে ধরা পড়লো, সেকেন্ড ফিল্টার ছাড় পেয়ে গেল, মানে ডিইওর কাছ থেকে ছাড় পেয়ে গেছে, তারপর থার্ড ফিল্টারে কমিশন ধরছেন, তারপর নেমেছেন জুডিশিয়াল অফিসার, মানে কত ফিল্টার হচ্ছে ভাবুন। জুডিশিয়াল অফিসার বাছাই করে বলছেন এটা ইলিগাল, তারপর যাচ্ছে সেটা ট্রাইব্যুনালে, ট্রাইব্যুনাল থেকে মানে 5 নম্বর ফিল্টার চলছে, সেখান থেকে জানা গেল যে না, এরা বৈধ নাগরিক নয়। তাহলে তারা কোথায় যাবে? তারা ডি ভোটার তালিকায় যাবে। অলরেডি তৃণমূল কংগ্রেসের সাংসদ
দোলা সেন বলছেন কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কত ভয়ঙ্কর থটস একবার ভেবে দেখুন। বলছেন কোনো চিন্তা নেই, যারা অবৈধভাবে বাদ চলে যাচ্ছেন, যাদের নাম বাদ যাচ্ছে, তাদেরকে ফর্ম 6-এ আমরা আবার ভারতীয় নাগরিক করে তুলব। মানে ভারত রাজ্যের সিকিউরিটির প্রতি এনাদের কোনো দায়বদ্ধতা নেই। এনারা নিজের ভোট ব্যাংকটা বোঝেন, যার জন্য কয়লা দুর্নীতিতে কারা কারা বৈধ, যার জন্য এই প্ল্যানিং আসছে যে অবৈধকে বৈধ করে দিই, প্ল্যানিংটা বুঝে নিন। সেরকমই এখানে কি আসছে, যে যখন অবৈধ হিসেবে চিহ্নিত করার পর যাদের নাম বাদ যাচ্ছে, যাদের ভোটার তালিকায় নাম আসতে পারে, আর এটা কনফার্ম, মিডিয়ারা পর্যন্ত কনফার্ম যে বিজেপি সরকার এলে এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, সেখান থেকে ডিপোর্ট করা হবে। তারা তো ভারতীয়ই না, তাহলে ভারতের ভালো কি খাক তারা বুঝবে, চিন্তাও করবে না। তাদেরকে যারা রিস্কি, কার জন্য? রাজ্যের জন্য, দেশের জন্য, তো তাদেরকে ফর্ম 6-এ ঢুকিয়ে তাদেরকে নাকি ভোটার লিস্টে নাম তুলে আবারও ভারতে রাখার ব্যবস্থা করার জন্য তৃণমূল কংগ্রেস বলছেন আমাকে ভোট দিন। বেটা, মানে সরকার পাওয়ার চেয়ারের জন্য এতটা নিচ পর্যন্ত নামতে পারে কোনো সরকার, এ তো আমি স্বপ্নতেও ভাবতে পারি না। কিন্তু তাও বলছি, ভগবান একবার 1.5 ঘন্টা ঘুরিয়েছেন, এমন কিছু করবেন না যে ঘুরতেই থেকে যাবেন। ভাই, রাজনীতিতে নেতারা আসবে আর যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু দেশ আর রাজ্য থেকেই যাবে। তো সেটা রীতে ভাবতে হবে, সেটাকে নিয়ে ভাবতে হবে। আমি এমনটা বলছি না যে 15 বছরে বিজেপি সরকার এসছে, সেই একমাত্র দেশের জন্য ভেবেছে, বাকিরা তো সব ঠানঠান গোপাল, আমি এটা বলছি না। অনেক অপারেশন তো 20 বছর 25 বছর ধরে চলেছে, যেখানে ক্রেডিট কংগ্রেসের যে প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরও রয়েছে, কারণ তারাও দেশের হিতে ভেবেছে। তো সেই রকমই 15 বছর একটা রাজ্যের সরকার চালিয়ে নিজেকে অত বড় হনু ভাবার মতো কিছু হয়নি যে বর্ডারগুলো ডেমোগ্রাফি এমনি চেঞ্জ করে দিয়েছি, ইলিগালরা তো ঢুকেই গেছে, তাদেরকে কষ্ট করে এত লম্বা প্রসেস, যেখানে এত টাকা খরচা করে, এত ম্যান পাওয়ারকে ইউজ করে একটা ঠিকঠাক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে ভোটার লিস্টকে, কার হিতে? দেশের হিতে। তো সেখানে এই সরকার তৃণমূল কংগ্রেস বলছে বাদ যাক না, ট্রাইব্যুনাল থেকেও বাদ যাক, তারপরে কি করে নাম তুলতে হয়, ভারতীয় কি করে বানাতে হয় তা আমি দেখে নেব। তো এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি আপনাদেরকে বুঝতে হবে, আর কিভাবে ভোট করতে হবে সেটা আপনারা বেটার বুঝেন। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।